জেঠু আর কাকুদের সাথে গ্রাম ঘুরে এসেছে নয়না। তাদের কাছ থেকে শুনেছে একটি স্কুল তৈরি করতে কি কি করতে হবে। কিছুটা নয়না নিজেও জানে, তবে এখন পরিবারকে পাশে পেয়ে অনেকটা আশার আলো দেখছে সে। গ্রামের বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এক এক করে দেখা করে গেছে গ্রামের নতুন অতিথির সাথে। নয়না এখানে এসে যেন প্রাণ ফিরে পেয়েছে, সন্তানের মতো আগলে রেখেছে পরিবারের সকলকে। জেঠু জেঠিমার দুই ছেলে, বড় কাকুর এক ছেলে, ছোট কাকুর এক মেয়ে, ভাই বোনেদের যখন অনেক দিন পর একসাথে দেখা হয় তখন কত আনন্দ হয়। নয়নার মনেও হচ্ছে না সে আজ এই প্রথম ওদের দেখল, কত আপন করে নিয়েছে সবাই। আচ্ছা ঋষভ, তোর কি মনে হয় সুজয় বাবু আর নয়নার ব্যাপারে? দেখ শ্রী, ভালোবাসার অনেক রূপ হয়, যেমন সম্মান, দায়িত্ব, এফোর্ট আর বন্ধুত্ব। আমাদের ভালোবাসার রূপ হলো বন্ধুত্ব, সেখান থেকে শুরু সব কিছু। আর নয়না সুজয়বাবুর, সেটা সময় বলবে। সুজয়বাবুর সাথে নয়না অন্যায় করেছে, কিন্তু তারপরেও সুজয়বাবু ওকে যথেষ্ট সম্মান করে। আজ যাচ্ছে নয়নার কাছে। নয়না যেদিন এই এফোর্টটার কথা বুঝবে সেদিনও না ভালোবেসে থাকতে পারবে না। নয়না তোকে কোনোদিন কিছু বলেনি? বলেছিল একবার, যেদিন তোর বিয়ের দিন ছিল আর আমি ভীষণ আপসেট হয়ে ঘরে বসেছিলাম। ও সেদিন সুজয়বাবুর ব্যাপারে একটা কথা বলেছিল। কি বলেছিল? বলেছিল সুজয়বাবু ভীষণ ভালো মানুষ। ব্যাস শুধু এইটুকুই। একটা কথা ভেবে দেখ, ওদের দেখা হয়েছিল মাত্র 3বার। ওইটুকু সময়ের মধ্যেও নয়না বুঝে গিয়েছিল সুজয়বাবুর ব্যবহার দেখে মানুষটা কেমন। কেন যে নয়না এমন বোকামি করলো? হয়তো জীবন অন্য কিছু চাইছে, সব কিছু সহজে মিলে গেলে ভালো লাগে না। মনে করে দেখ, আমরা এত কাছাকাছি থেকেও কেউ কোনোদিন মনের কথা বলতে পারিনি। আমার কি মনে হয় জানিস সেটি সব কি? সব কিছুর একটা নির্দিষ্ট সময় বাধা আছে, তার আগে কিছুই হবে না। যা, চা কর, সকালে আমি বানিয়েছিলাম, এবার তোর পালা। যাচ্ছি, তুই একবার করে সুজয়বাবুকে ফোন করে খবর নিস। নয়না তো ফোনই ধরছে না। বিকেলবেলা বেরিয়েছিল নয়না একটু একা একা ঘুরতে। একজন মাঝবয়স্ক ভদ্রলোক এসে বললেন, আপনি নয়না? নয়না বেশ অবাক হয়ে বলল, হ্যাঁ। ভদ্রলোক বললেন, শহর থেকে গ্রামে এসেছেন ঘুরতে, ভালো করে ঘুরুন, দিয়ে চলে যান। এই গ্রামের মধ্যে স্কুল বানানোর কথা ভুলে যান। পাশের গ্রামে স্কুল তো আছেই, সেখানে ছেলেমেয়েরা যাবে পড়তে। নয়না বলল, সে তো অনেক দূর, বর্ষায় অনেক সমস্যার মধ্যে পড়তে হয় বাচ্চা ছেলে মেয়েদের। ভদ্রলোক বললেন, এটাই তো বছরের পর বছর হয়ে আসছে। নয়না বলল, সেটা তো আজীবন হয়ে যাবে, তার তো কোনো মানে নেই। তাছাড়া জায়গাটা আমার, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। ভদ্রলোক মেকি হাসি হেসে বললেন, জায়গাটার ভালো দাম পাবেন, কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করুন। কথাটা বলেই ভদ্রলোক চলে গেলেন। আবার বৃষ্টি শুরু হয়েছে। নয়না ছাতা নিয়ে আসেনি। এখান থেকে বাড়ি ফিরতে ফিরতে ভিজে যাবে। পিছনের দিকে একটি বড় গাছ আছে, সেখানে যাবে বলে ঘুরে দাঁড়াতে গিয়ে চমকে উঠল নয়না। সামনে দাঁড়িয়ে আছে সুজয়বাবু। কি হলো, ভূত দেখলে নাকি? চোখ মুখের একই অবস্থা। আপনি মানে আপনি এখানে কিভাবে? না, ভাবলাম যে মেয়ে বিয়ের মণ্ডপে আমাকে বিয়ে না করে প্রেমিকের কাছে চলে যায়, তার প্রেমিককে একবার দেখব না। প্রেমিক? হ্যাঁ হ্যাঁ, প্রেমিকই তো। আরে এত আমতা আমতা করছো কেন? সেই নয়না কোথায় যে বিয়ের মণ্ডপে বলেছিল, আপনাকে আমি বিয়ে করতে পারবো না সুজয়বাবু, আমি অন্য একজনকে ভালোবাসি? নয়নাকে চুপ করে থাকতে দেখে সুজয় আবারও বলল, আরে চুপ করে আছো কেন? এত দূর থেকে এলাম, প্রেমিকের সাথে দেখা করাবে না? আরে দেখেছো, কথা বলতে বলতে খেয়ালই নেই, তুমি তো ভিজে গেলে। কথাটা বলেই সুজয় নিজের ছাতাটা এগিয়ে দিল নয়নার দিকে। নয়না বলল, আমি ঠিক আছি। সুজয় এবার নয়নার অনেকটা কাছে গিয়ে বলল, ঠিক তো থাকতেই হবে, সামনে এত বড় কাজ। নয়না এবার সুজয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, বড় কাজ মানে? সুজয় বলল, আরে নতুন সংসার গোছাতে হবে না তোমাকে, তাই বললাম। চলো, এইভাবে দাঁড়িয়ে থাকলে দুজনেই ভিজবো, একটা ছাতাতে কিছুই হবে না। তার চেয়ে বরং ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াই। নয়না বাধ্য মেয়ের মতো সুজয়ের কথা শুনে গাছটির দিকে এগিয়ে গেল, একটা ছাতাতে দুজনে মিলে। নয়নার মনে অনেক প্রশ্ন, তবে হঠাৎ সুজয়কে দেখে হার্টবিট খুব ফাস্ট হয়ে গেছে। বুকের ভিতরে ধুকপুক শব্দ যেন নয়না নিজে শুনতে পাচ্ছে। গাছের নিচে এসে দাঁড়ালো দুজনে। বৃষ্টির পরিমাণ আরও বাড়ল। নয়না গুটিসুটি মেরে এক জায়গায় দাঁড়িয়ে আছে, সুজয়ের থেকে 1 হাত দূরে। সুজয় তাকালো নয়নার দিকে, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অবাধ্য বৃষ্টি এসে নয়নাকে যেন জোরপূর্বক ভিজিয়ে দিয়েছে। চুল থেকে জল গড়িয়ে পড়ছে, কপালে বিন্দু বিন্দু জলের ফোঁটা। একটা ভয়ে যেন নিজেকে ঢেকে রেখেছে সে। এই ভয়ের কারণ সুজয় জানে, অনেক জবাবদিহির বাকি আছে।
আবারও নয়নার দিকে তাকালো সুজয়। এবার দুজনের চোখে চোখ পড়ল। সুজয় যেন অনেক অধিকার নিয়ে বলল, আমাকে আগে বলা যেত না কথাটা? নয়না চোখ নামিয়ে নিল। সে জানে নিজের অপরাধ। সুজয় গলার আওয়াজ একটু জোর করে বলল, চোখ নামিয়ে নিলেই কি আমি চুপ করে যাব? আমাকে আজ সব প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। বিয়ের মণ্ডপ থেকে যখন বের করে নিয়ে এলাম তখন তো সময় ছিল, দুজনে একসাথে অনেকটা সময় ছিলাম। তখনও বলা যেত না? কি মনে করেছিলে একটা মিথ্যে বলে আমার কাছে নিজেকে ঘৃণার মানুষ বানিয়ে সরে যাবে, আর আমি সহজে যেতে দেব তোমায়? শেষের কথাটা শুনে নয়না চোখ তুলে তাকালো। আজ পর্যন্ত কেউ নয়নাকে অধিকার দেখিয়ে ধরে রাখার চেষ্টা করেনি। আর সুজয়, যে নয়নাকে কয়েক মাস হলো দেখেছে, সে ধরে রাখার কথা বলছে। কি হলো, চুপ করেই থাকবে? আমার ঠিকানা পেলেন কিভাবে? সেটা পরে জানলেও হবে। আমি একটা কথা শুধু জানতে চাই। কি? আমাকে ভরসা করা যেত না? আমি কারোর বোঝা হতে চাইনি সুজয়বাবু। আপনি খুব ভালো মানুষ, তা আমি বুঝেছি আগেই। আমার স্বপ্নের কথা আপনাকে বললে আপনি নিশ্চয়ই আমার সাথে থাকতেন, কিন্তু এই কাজটা এত সহজ নয়। তাই আপনাকে জড়াতে চাইনি। আরও একটা কারণ আছে, আমি সম্পর্কে এতটাও লাকি নই। একজনকে আঁকড়ে রাখতে চেয়েছিলাম, পরে বুঝলাম সেই মানুষটা আমার না, সরে এলাম। তবে সে অনেক ভালো ছেলে, কিন্তু সব কিছু ভুলে এত তাড়াতাড়ি নতুন করে কোনো সম্পর্কে জড়ানো সহজ ছিল না আমার কাছে। তার প্রতি আমার সে অনুভূতি নেই, তবে কেমন যেন একটা ভয় কাজ করে। কিসের ভয়? ছেড়ে যাবার। ছোটবেলায় মা বাবা ছেড়ে গেছেন, বড় হওয়ার সাথে সাথে অনেককে হারালাম। পাশের বাড়ির এক দাদুকে, যিনি রোজ আমায় গল্প বলতেন, মাছ বিক্রি করতে আসা সে মাসিকে, যিনি আমার জন্য একটা করে ফুল নিয়ে আসতেন, আরও অনেকে। আমি দুহাতে কাউকে আঁকড়ে রাখতে পারিনি। নয়নার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সুজয় নয়নার চোখের জল মুছিয়ে বলল, আমি যাব না, কোথাও যাব না। তুমি যত খুশি বাহানা দিয়ে আমাকে দূর করার চেষ্টা করো, আমি যাব না। হঠাৎ জোরালো বাতাসের সাথে বৃষ্টি এসে আরো ভিজিয়ে দিল দুজনকে। তবে দুজনের সেদিকে কোনো খেয়াল নেই, একে অপরের দিকে তাকিয়ে আছে দুজনে। জেঠু বললেন, ভিজে গেছো তো পুরো। এই অসময়ে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে বাবা। সুজয় বলল, গাড়িতে জামা প্যান্ট আছে, আমি চেঞ্জ করে নেব। জেঠু আবারও বললেন, বাইরে কোথাও থাকতে হবে না, আমার বাড়িতে থাকবে। তুমি নয়নার বন্ধু, এই বাড়িতে থাকো নিজের মনে করে। সুজয় বলল, না না, আমার এখানের থানাতে কিছু কাজ আছে, দুদিন পরে আমি ফিরে যাব কলকাতায়। তবে মাঝে মধ্যে আসবো, কোনো খবর না দিয়ে। শেষের কথাটা বলে নয়নার দিকে তাকালো সুজয়। নয়না চোখ নামিয়ে নিল, হয়তো লজ্জায়। জেঠু বললেন, সে ঠিক আছে, তবে এই বাড়িতে তুমি থাকো, যখন আবার আসবে এই বাড়িতেই উঠবে। নয়নার দুই কাকুও সেই একই কথা বললেন। সুজয় আবার তাকালো নয়নার দিকে। নয়না বলল, এত করে সবাই বলছে যখন, এখানেই থাকুন। মেঘ এখন পরিষ্কার, আকাশ আর দুজনের মনেও। রাত্রি এখন 8টা। সুজয় ছাদে দাঁড়িয়ে আছে, আকাশে চারিদিক তারা। মন বলছে যেভাবেই হোক নয়না আসবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, নয়না এলো। চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, রাতের খাবার খেতে দেরি হবে, এখন গরম চা খান, এমনিতেও অনেক ভিজেছে নাজ। সুজয় মুচকি হাসলো। সেটা অন্ধকারে নয়না দেখতে পেল কিনা জানে না। চায়ের কাপটা নিয়ে বলল, তুমি বানিয়েছো? নয়না বলল, হ্যাঁ। সুজয় চায়ের কাপে চুমুক দিতে যাবে, এমন সময় নয়না বলল, আপনি কি করে এত কিছু জানলেন? সুজয় বলল, পুলিশের লোক তো, তাই সব খবর থাকে। নয়নার উত্তরটা যেন ঠিক পছন্দ হলো না, মুখে বলল, ও আচ্ছা। সুজয় মনে মনে ভাবল, এখনই ঋষভ আর সোমাশ্রীর কথা বলা যাবে না, একটু ভাবুক নয়না। নয়না বলল, আপনি চা খান, আমি আসছি। নয়না এগিয়ে গেল। পেছন থেকে সুজয় বলল, আমি এখানে থাকলে তোমার অসুবিধা নেই তো? নয়না বলল, না না, আমার অসুবিধা কেন হবে? সুজয়ের সাথে সাথে বলল, তাহলে এখানে তুমি কিছুক্ষণ বসে থাকলেও অসুবিধা হবে না তোমার, তাই না? নয়না মনে মনে হাসলো। কিছুটা দূরত্ব রেখে বসলো নয়না। সুজয়ও বসলো। আকাশের চাঁদ আর অসংখ্য তারা সাক্ষী থাকলো এই মুহূর্তের, আগামীর এক গল্পের। দিদিভাই, একটা কথা জিজ্ঞাসা করব, তুমি রাগ করবে না তো? ছোট কাকুর মেয়ে কোয়েলের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে নয়না বলল, রাগ করব কেন? বল, তোর কি বলার আছে? কোয়েল বেশ লাজুক হাসিতে বলল, সুজয়দা তোমার শুধু বন্ধুই হয়? নয়না একটু রাগি রাগি মুখ করে বলল, তুই কি বলতে চাস? কোয়েল সাথে সাথে বলল, এই জন্যই আগে বলেছিলাম রাগ করো না। নয়না হেসে বলল, আচ্ছা, রাগ করছি না। সুজয় বাবু আমার বন্ধু হয়, তবে এইটুকু জেনে রাখ,
তোর এই দিদিভাই তার সাথে ভীষণ বড় অন্যায় করেছে। সুজয়বাবুর জায়গায় অন্য কেউ থাকলে আজ আমার মুখও দেখতো না, কিন্তু তিনি ছুটে এসেছেন আমার খোঁজে। কোয়েল বলল, তবে যে জেঠুর কাছে সুজয়দা বলেছিল থানাতে কি কাজ আছে, তার মানে ওটা এমন কিছু জরুরি কাজ নয়। সুজয়দা তোমার জন্য এখানে এসেছে। নয়নার ঠোঁটের কোণে হাসি এসেও মিলিয়ে গেল। নয়নাকে চুপ করে থাকতে দেখে কোয়েল বলল, বলো না দিদি ভাই, তুমি কি অন্যায় করেছো সুজয়দার সাথে? নয়না বলল, সে অনেক কথা, পরে তোকে বলবো, তুই বল তোর ভবিষ্যতে কি প্ল্যান? কোয়েল বলল, প্ল্যান তো অনেক কিছুই ছিল। ছোট থেকে নাচ শিখেছিলাম, ভেবেছিলাম একটা নাচের স্কুল খুলবো, কিন্তু সন্দীপের পরিবার সেটা চায় না। নয়না বলল, সন্দীপকে? কোয়েল আবারও লাজুক হেসে বলল, সে তুমি বুঝে নাও, আমি বলতে পারবো না। নয়না বলল, বাড়িতে জানে কতদিনের সম্পর্ক? কোয়েল বলল, সবাই জানে। আমাদের 3 বছরের সম্পর্ক বাড়িতে সবাই জানে, দুই বাড়িতে রাজিও আছে। তবে একটা সমস্যা আছে জানো? নয়না বলল, কি সমস্যা রে? কোয়েল বলল, সে তোমাকে পরে বলবো, কিন্তু একটা কথা তোমাকে না বলে পারছি না। আমি জানি আমি তোমার থেকে ছোট, কিন্তু আমি সুজয়দার চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি। আমি জানি না তুমি কি অন্যায় করেছো, তবে সুজয়দা মনে হয় সেই সব কিছু মনেই রাখেনি, তাই তো তোমার জন্য ছুটে এসেছে। এমন মানুষকে কখনো ফিরিয়ে দিতে নেই। কথাটা বলেই কোয়েল চলে গেল। নয়না কিছুক্ষণ চুপচাপ বসে রইল। কোয়েল তার থেকে ছোট হলেও মনের দিক থেকে ভীষণ ম্যাচিওর। কত সুন্দর করে কথা বলে। একটা পরিচিত কণ্ঠ পেয়ে ঘুরে তাকালো নয়না। কাল সকালে আমাকে ফিরে যেতে হবে, এখন একবার থানা যাচ্ছি, কিছু কাজ আছে। ও আচ্ছা, বিকেলের দিকে একটু সময় হবে? কেন বলুন তো? একটু বেরোতাম দুজনে, কিছু কাজ ছিল। ঠিক আছে, যাব। আর কোনো কথা হলো না দুজনের। সুজয় চলে গেল থানাতে, তবে একরাশ ভালো লাগা নিয়ে। নয়না আরও কিছুক্ষণ বসে থাকার পর ল্যাপটপটা খুলল। যে জায়গায় নয়না স্কুল বানাতে চায় সেখানকার ছবি নিয়ে পাঠিয়েছিল এক আর্কিটেক্ট বন্ধুর কাছে। সে একটা প্ল্যান বানিয়ে পাঠিয়েছে। এখন নয়নার কাজ হলো সরকারের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অনেক আশাবাদী সে। তবে গতকাল ওই ভদ্রলোক এমন করে বললেন কেন কে জানে। নয়নাকে ভয় পেলে চলবে না, তাকে যে স্বপ্ন পূরণ করতেই হবে। দুপুরের দিকে গ্রামের কয়েকজন বয়স্ক ব্যক্তি যাদের সবাই খুব সম্মান করে তারা এলেন। একটা ছোট্ট মিটিং হলো। নয়না তার ইচ্ছের কথা জানালো। গ্রামের বয়স্ক ব্যক্তিদের মধ্যে একজন বললেন, তোমার এই উদ্যোগ খুবই ভালো লাগলো, তবে ওই জায়গা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সন্ধে হলে মদ জুয়ার আসর বসে, তাই তোমার কাজটা সহজ হবে না। অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হবে। নয়না বলল, আমি পারবো। আমাকে আইনি যা যা পদক্ষেপ নিতে হবে আমি নেব। আমি আমার জীবন থাকতে পিছু হটব না। জেঠু হাত জোর করে এবার বললেন, ওর বয়স কম, তবু ওর জেদ ওকে অনেক দূর নিয়ে যাবে। আমরা সবাই যদি ওর পাশে থাকি তাহলেই সম্ভব হবে সব। বয়স্ক মানুষেরা বললেন, আমরা তার জন্যই এখানে এসেছি। আমরাও এই গ্রামের ভালো চাই। কত ছেলে মেয়ে স্কুল বিমুখ হয়েছে, তা দূরত্বের জন্য, আবার ঠিকমতো না বোঝার জন্য। তাই স্কুল গড়ার সাথে সাথে আমাদের প্রচার করতে হবে সাক্ষরতা কতটা জরুরি। কত ছেলে আছে যারা অল্প বয়সে সংসারের হাল ধরতে গিয়ে স্কুল ছেড়ে দিচ্ছে। সেই পরিবারের খোঁজ নিলে দেখা যাবে তাদের পরিবারের বাবারা নেশায় আসক্ত, ঠিকমতো পরিবারকে টাকাও দেয় না, কিংবা মারা গেছে। তাই সংসারের হাল ধরতে ছেলেদের কাজ করতে হয়, আর মেয়েদেরও ভালো পাত্র পেলে অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তাই পুরো গ্রামকে আগে স্বাক্ষর বানাতে হবে, নয়তো নিরক্ষর হয়ে থাকলে আলো খুঁজে পাওয়া যাবে না। নয়না সব শুনল। তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, আমার কাছে একটা প্ল্যান আছে, তার জন্য গ্রামের মেয়েদের প্রয়োজন। আপনারা কেউ গ্রামের সব মেয়েদের এখানে একবার আসতে বলতে পারবেন? আপনারাও থাকবেন। আমার কথা শুনে ঠিক ভুল বিচার করবেন। ঠিক হলো, আজ সন্ধ্যার দিকেই সবাইকে ডাকা হবে। বিকেলের দিকে সুজয় এসে জেঠুকে বলল, জেঠু, আমি কি একবার নয়নাকে নিয়ে বাইরে যেতে পারি? একটু কাজ ছিল। জেঠু বললেন, ঠিক আছে যাও, তাড়াতাড়ি ফিরে যাবে। সন্ধ্যায় গ্রামের মেয়েদের নিয়ে একটা মিটিং হবে, তুমিও উপস্থিত থাকবে। নয়না কিছু বোঝাবে তাদের। সুজয় ঘাড় নাড়ল। দিদি ভাই, সুজয়দা এসেছে, জেঠুর কাছে পারমিশন নিচ্ছিল তোমাকে নিয়ে একটু বাইরে যেতে পারবে কিনা। কোয়েলের কথা শুনে নয়না মুচকি হাসল। কোয়েল সেটা খেয়াল করে বলল, সুজয়দার নাম শুনলে তোমার মুখে একটা হাসি ফুটে ওঠে, তখন আমার এই সুন্দরী দিদিভাইকে আরও সুন্দরী লাগে। নয়না নিছক রাগের অভিমান করে বলল, খুব পাকা হয়েছে মেয়েটা, আয় তো কানটা মুলে দিই।
কোয়েল ছুটে পালিয়ে গেল। নয়না রেডি হয়ে বাইরে যাওয়ার আগে আরও একবার আয়নার সামনে দাঁড়ালো। তুতে রঙে চুড়িদারে অসম্ভব সুন্দর লাগছে তাকে, চুলটা খোলা যদিও, তাও আরও একবার চিরুনি বুলিয়ে নিল। তারপর ইচ্ছে করে কপালের কালো টিপটা সরিয়ে নিল, কপালটা ফাঁকা রাখলো। দুজনে বেরিয়ে পড়েছে। যেতে যেতে সুজয় বলল, ভালো লাগছে ম্যাডাম আপনাকে। নয়না হাসি মুখে বলল, থ্যাংক ইউ। সুজয় আবারও বলল, কপালে টিপটা থাকলে আরও ভালো লাগতো। নয়না মনে মনে হাসল, হয়তো এই কথাটা শোনার জন্যই টিপটা বাড়িতে খুলে রেখে এসেছে। অবশেষে পৌঁছে গেল নয়না যেখানে স্কুল বানাতে চায় সেই জায়গায়। এত বড় জায়গায় একটা স্কুল বানানোর পরেও বেশ অনেকটা খোলা মাঠ থাকবে, যেখানে ছেলেমেয়েরা খেলাধুলো করতে পারবে। নয়না অবাক হয়ে বলল, আমরা এখানে কেন এসেছি? সুজয় বলল, একটু অপেক্ষা করো, জানতে পারবে। কিছুক্ষণ পরে একটি গাড়ি এসে থামলো। পরিচয় করে জানা গেল তিনি এখানকার থানার ইন্সপেক্টর। সুজয়কে তিনি বললেন, আমরা সাথে আছি। এই রকম একটা ভালো কাজ সাথ না দিলে হয়? বাকি যা বাধা আসবে তা আমাদের যেন জানানো হয়। আমরা ব্যাপারটা দেখে নেব। নয়না ম্যাডাম, আপনি আপনার কাজ শুরু করে দিন। যে কোনো প্রকার হেল্প লাগলে আমাদের ফোন করে নেবেন। নয়না এবার বুঝলো সুজয় কেন থানাতে গিয়েছিল। তার মানে সুজয়ও আজ পেয়েছিল কাজটা এত সহজ নয়। ওই ভদ্রলোকের কথাটা বলা কি এখন ঠিক হবে? না থাক, পরে বরং আবারও কিছু বললে তখন জানাবে। নয়না যেভাবে স্কুলটি বানাতে চায় তা তাদের জানালো। কাজটি কিভাবে এগিয়ে নিয়ে যাবে তা নিজেও জানলো। নয়না দুপুরে যে কথাটি জানতে পেরেছিল তা জানালো। সন্ধ্যের পর এখানে মদ আর জুয়ার আসর বসে, অনেক ছেলে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এখানকার থানার ইন্সপেক্টর বললেন তারা অনেকবার এখানে এসে কতজনকে তুলে নিয়ে গেছেন, কিন্তু বেশিক্ষণ আটকে রাখা যায়নি। কোনো না কোনো রাজনৈতিক দলের দাদা এসে ঠিক ছাড়িয়ে নিয়ে গেছে। মানুষের মধ্যে আজ সচেতনতার অভাব, নিজের ভালো নিজেরা বুঝছে না। কথা বলতে বলতে পেরিয়ে গেল 1 ঘন্টা। যিনি এসেছিলেন তিনি চলে গেলে নয়নাকে সব বুঝিয়ে। সুজয় আর নয়না তখনও দাঁড়িয়ে আছে মাঠে। কত ছেলে এখানে খেলছে। হঠাৎ একটা ফুটবল সুজয়ের পায়ের কাছে গড়িয়ে এলো। 10 বছরের ছেলেটি ডেকে বলল, আমাদের বলটা দাও না। সুজয় বলল, দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ছেলেটি বলল, কি শর্ত? সুজয় বলল, আমাদেরও খেলায় নিতে হবে। ছেলেটি বাকি ছেলেদের সাথে কথা বলে নিয়ে বলল, এসো তাহলে। নয়না বলল, আপনি যান, আমি এখানে দাঁড়াচ্ছি। সুজয় বলল, আমরা সবাই খেলবো, চলো আমার সাথে। এই বলে নয়নার হাতটা ধরে নিয়ে গেল। নয়নার মনে পড়ে গেল বিয়ের দিনের কথা। ঠিক এইভাবে হাত ধরে সেদিনও সুজয় বিয়ের মণ্ডপ থেকে নয়নাকে বের করে নিয়ে এসেছিল। এই হাত যেন নয়নাকে আগামীর দিশা দেখানোর জন্য এগিয়ে আসে। ওড়নাটা ভালো করে বেঁধে নিল নয়না, তারপর সকলে মিলে খেলা শুরু করলো। মনে হলো দুজনের তারা যেন শৈশব ফিরে পেয়েছে। নয়না খেলতে খেলতে ভুলে গেল সব চিন্তা ভাবনা। গোল করতে পারলেই হেসে লুটোপুটি খাচ্ছে যেন, আর সুজয় তা মুগ্ধ হয়ে দেখছে। বিকেল গড়িয়ে এবার সন্ধে নামার পালা, কিন্তু দুজনের মন চাইছে আরও কিছুক্ষণ সময়টা থমকে যাক। সুজয় বলল, চলো এবার ফেরা যাক। জেঠুকে কথা দিয়ে এসেছি তাড়াতাড়ি ফিরবো বলে। নয়না ঘাড় নাড়ল, যদিও দুজনেরই যাওয়ার ইচ্ছে নেই। গাড়িতে চেপে পড়লো দুজনে। ছেলেগুলোকে কথা দিল আবার তারা আসবে। ফুচকা খাবে? এখানে শুনলাম ভালো ফুচকা বানানো হয়। আপনি খাবেন তো খান। ঠিক আছে, আমি খাবো, তুমি দাঁড়িয়ে থাকবে। নয়না বেশ অবাক হয়ে তাকালো। আরও একবার বলতে পারতো সুজয় খাওয়ার জন্য, তা না করে নিজে খাবে বলল। একটু অভিমান হলো নয়নার। 1 প্লেট ফুচকা নিয়ে বানিয়ে সুজয় এসে বসলো নয়নার কাছে। জিভে যতই জল আসুক, নয়না মনে মনে ঠিক করলো কিছুতেই খাবে না। সুজয় একটা ফুচকা মুখে তুলে নিল, তারপর খেয়ে বলল, উফ, এমন ফুচকা আমাদের ওখানে পাওয়া যায় না, দারুণ খেতে। নয়না মনে মনে ভাবলো একবারও আর বলল না অবধি তাকে খেতে। মুখটা ঘুরিয়ে রাখলো সে। সুজয় সেই দিকে ফুচকার প্লেটটা নিয়ে বলল, একটা টেস্ট করা যেতেই পারে নয়না, প্লিজ খেয়ে দেখো। নয়না অভিমান ভুলে একটা নিয়ে খেলো, সত্যি দারুণ খেতে। সুজয় ধীরে ধীরে বলল, আরও 1 প্লেট বানাতে বলি। নয়নার না করলো না। বাড়ি ফিরে এসেছে দুজনে। এক এক করে গ্রামের মেয়েরা এসেছে তাদের বাড়িতে। উঠোনে বসার ব্যবস্থা করা হয়েছে। গ্রামের বেশিরভাগ মানুষ এখন এখানে উপস্থিত। নয়না বলল, তোমরা তো শুনেছো যে আমি এখানে একটি স্কুল বানাতে চাই, যাতে গ্রামের ছেলে মেয়েদের পাশের গ্রামে কষ্ট করে যেতে না হয়। তবে সেই সাথে আমি আরও কিছু উদ্যোগ নিয়েছি গ্রামের মেয়েদের জন্য। আমরা চাইলে অনেক কিছু করতে পারি। সংসারে নারী পুরুষ উভয়েরই কাজের প্রয়োজন। তাই শুধু পুরুষদের উপর নির্ভর না করে যদি অল্প কিছু টাকা নিজেরা ইনকাম করতে পারো তাহলে কেমন হয়?
ছেলেমেয়ের পড়াশোনার খরচও দিতে পারবে, আবার নিজের শখ আহ্লাদও পূরণ করতে পারবে। মেয়েরা বলল কাজ তো করতে চাই, কিন্তু 12 মাস তো কাজ থাকে না। নয়না বলল কাজ পাবে, যদি ইচ্ছে আর সময় তোমাদের থাকে। তোমরা চাইলে বাড়িতে আচার, জ্যাম, জেলি, পাঁপড় বানাতে পারো। আমি কথা বলে শহরে বিক্রি করার ব্যবস্থা করতে পারি। আরো অনেক কাজ আছে যা বাড়িতে বসে করতে পারবে। তোমরা যদি এগিয়ে আসো তাহলে আমি সাহায্য করতে পারি। এছাড়াও আরও একটা কথা, এই গ্রামে কিছু মানুষ নিজের নামও সই করতে পারে না। এই অন্ধকারে আর কতদিন থাকবে? আমি এখন এখানেই আছি। সব কাজ শেষ করে আমার কাছে যদি সন্ধ্যের দিকে আসতে পারো, আমি তোমাদের অক্ষর পরিচয় করাবো। এই কথা শুনে নয়নার জেঠিমা, দুই কাকিমার বোন কোয়েল এগিয়ে এসে বলল, আমরাও শেখাবো। জেঠু কাকুরা, এমনকি গ্রামের সব মানুষ এই উদ্যোগের কথা শুনে ভীষণ খুশি হলো। সুজয় বাবু চুপ করে তাকিয়ে আছে নয়নার দিকে, মনে মনে ভাবছে ভাগ্যিস সেদিন বিয়েটা হয়নি, নয়তো নয়নার এই রূপের কথা কখনোই তার জানা হতো না। নয়না তাকালো সুজয়ের দিকে। নয়নার চোখ যেন বলছে, পারবেন আমার জন্য অপেক্ষা করতে? নয়না সেন কথা বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আর চেনার চেষ্টাও করবেন না। মানে কি বলতে চান আপনি? যা বলতে চাই মন দিয়ে শুনুন। ভালোই তো শহরে ছিলেন মামার কাছে, এই গ্রামে আবার কিসের টানে ফিরলেন? যারা একবার গ্রাম ছেড়ে শহরে চলে যায় তাদের তো এত টান থাকে না। এসেছেন যখন কদিন থাকুন, ঘোরাঘুরি করুন, গ্রামে এসে সেলফি নিন, তারপর চলে যান। স্কুল করার ভূত মাথায় চাপলো কেন? সাহস থাকলে নিজের নামটা বলুন, আমি আপনাকে ভয় পাই না। আরে বোকা মেয়ে, আমি ভয় কখন দেখালাম? আমি তো একটা কথা বোঝাচ্ছি আপনাকে। এত কম বয়স আপনার, এই রকম হুটহাট সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবুন। আমি অনেক ভাবনা চিন্তা করে ডিসিশন নিয়েছি, আপনাকে আমার কথা এত ভাবতে হবে না। সে না হয় আরো একবার ভাবলেন। জমির দাম কিন্তু ভালোই পাবেন, স্কুলের ভূত মাথা থেকে নামিয়ে নিন। আর ছেলেমেয়েরা তো শিক্ষিত হয়ে কি করবে? সেই শিক্ষিত হলে তো আপনাদের মতো মানুষদের ক্ষতি হয়ে যাবে। আপনারা আপনাদের ক্ষমতা জাহির দেখাচ্ছেন ওদের জন্য। ওরা যদি শিক্ষার আলোতে আসে তাহলে কখনোই ওরা আপনাদের মতো মানুষের সাথ দেবে না। রক্ত গরম, তাই মাথা কাজ করছে না আপনার। ভাবুন ভাবুন। আর হ্যাঁ, গ্রামের মেয়েদের নিয়ে কাজ করছেন, করুন, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে ওদেরকে আবার বশ করবেন না। ভালো থাকবেন ম্যাডাম, পরে আবার ফোন করব। ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। আজ সকালে সুজয় এখান থেকে চলে গেছে কলকাতায়। সারাদিন একবারও ফোন করেনি। আর একটু দেখা যাক, তারপর না হয় নয়না নিজেই ফোন করবে। এই দিদি ভাই, কি ভাবছো? কোয়েলের কথায় সম্বিত ফিরল নয়নার। হাসি মুখে বলল, কই কিছু না তো। মনে মনে ভাবলো, কোয়েলকে ফোনের ব্যাপারে কিছু বলা যাবে না, বাচ্চা মেয়ে ভয় পাবে। কোয়েল বলল, সুজয়দা ফোন করেছিল? না, এখনো করেনি, বোধহয় ব্যস্ত আছে। তুমি একবার করো না। না থাক, আচ্ছা তোমাকে করতে হবে না, আমি করছি, নাম্বারটা দাও। আরে পাগলামি করছিস কেন? ঠিক আছে, দিতে হবে না, চলে যাচ্ছি আমি। আরে কত রাগ মেয়ের, এই মেয়ে আবার শ্বশুর বাড়ি যাবে, কথা ঘুরিয়ে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, এই নে নাম্বার। সুজয়ের ফোন নাম্বার পেয়ে কোয়েল ফোন করলো সুজয়কে। সুজয় ফোন ধরতেই, হ্যালো সুজয়দা, আমি নয়নাদির বোন কোয়েল। দিদির নাম না বললেও বোনের নাম শুনলে চিনতে পারবো, বলো কি করছো? আগে তুমি বলো, ফোন করোনি কেন? আমার কাছে তো তোমার নাম্বার ছিল না। আরে আমার কথা বলিনি, দিদিকে ফোন করোনি কেন? ও তো রাগ করে মুখ ফুলিয়ে বসে আছে। নয়নার সাথে সাথে হাত থেকে ফোনটা নিয়ে বলল, মোটেও না, ও মিথ্যে কথা বলছে, আমি কেন মুখ ফুলিয়ে বসে থাকবো? সুজয় বলল, সেই তো, কেন মুখ ফুলিয়ে বসে থাকবে? আমি কে এমন যে আমার ফোনের অপেক্ষা করে কেউ বসে থাকবে? নয়না চুপ করে গেল। কি হলো, চুপ করে গেলে কেন? এই তো কিছুক্ষণ আগে বেশ উত্তেজিত হয়ে কথা বলছিলে। আপনি আপনার কাজ করুন, পরে কথা হবে। আমার কাজ এখন নেই। তাহলে ফোন করেননি কেন? কথাটা যেন অনেক অভিমান করে জিজ্ঞাসা করলো নয়না। করতাম একটু পরেই, বাড়ি ফিরে। ও, সব ঠিক আছে তো? মেয়েরা আজ এসেছিল? সব ঠিক আছে, মেয়েরাও এসেছিল। কি কথা হলো? এমনি ব্যবসা সংক্রান্ত। এছাড়াও আজ জেঠিমা আর কাকিমারা মিলে ওদের অক্ষর পরিচয় করিয়ে দিয়েছে। কাল আমি আর কোয়েল মিলে শুরু করব। এত ব্যস্ততার মাঝে আমাকে মনে পড়বে? মনে কেন পড়বে না? সে না মনে পড়লে আমি মনে করিয়ে দেব, ফোন তো আছেই। আর সময় পেলেই হুটহাট ওখানে গিয়ে উপস্থিত হয়ে যাব।
কথাটা শুনে নয়না মুচকি হাসলো। পরক্ষণে কোয়েলকে দেখে হাসি থেমে গেল। তারপর বলল, ঠিক আছে, পরে কথা হবে। ফোনটা এবার কোয়েলকে দিতে হবে। আমি তোমার কাছে কখন ফোনটা চাইলাম দি ভাই? না চাসনি, তবে হা করে এমন তাকিয়েছিলি কেন? বলতেই পারতে আমি সরে যেতাম। না, আমাদের এমন কিছু কথা নেই যে তোর সামনে বলা যাবে না। সে ঠিক আছে, তবে একটা কথা বলবো দি ভাই। বলতে না বললে শুনবি যেন। বল, কি বলার আছে শুনি। তুমি যখন সুজয়দার সাথে কথা বলো তখন নিজেকে একবার আয়নাতে দেখবে। কেন? আরে দেখবে না একবার? ফোনের কথাটা সুজয়কে বলা কি ঠিক হবে, নাকি এইসব এখন না বলা ভালো? দেখা যাক, সেরকম বাড়াবাড়ি কিছু হলে তখন জানাবে সে। আরও কয়েক মাস পার হলো। এর মাঝে সুজয়ের সহযোগিতা নয়না সব রকম পারমিশন পেয়ে গেছে স্কুল তৈরির জন্য। অবশেষে স্কুলের কাজ শুরু হলো। এর মাঝে আর কোনো হুমকি ফোনে সে পায়নি। গ্রামের মানুষের সহযোগিতা অনেক পেয়েছে সে। সকলে মিলে এই কাজে হাত মিলিয়েছে। নয়না খুশি। সুজয়ের সাথে সম্পর্ক আরো ভালো হয়েছে। আপনি থেকে তুমি হয়েছে। এই সম্পর্কের নাম বন্ধুত্বের হলে দুজন দুজনের খুব কাছের। সারাদিনে দুজনেই কাজের ফাঁকে ফাঁকে একবার করে ফোনে কথা বলে। দুজনের মধ্যে একে অপরের প্রতি এই টান দুজনেই বেশ অনুভব করে। সুজয় মনের কথা প্রকাশ করেনি ঠিকই, তবে সাথে করে বুঝিয়ে দেয়। নয়না নিজের অতীতের কাজের জন্য মাঝে মধ্যে নিজেকে অপরাধী ভাবে, কিন্তু সুজয়ের ব্যবহার তাকে ভুলিয়ে দেয় সব। আজ অনেক দিন পর সুজয় আসবে, ঘন্টা খানেকের জন্য। জেঠুকে বলে বেরিয়ে গেল নয়না। বারবার নিজেকে আয়নায় দেখেছে সে। আজ কপালে ছোট্ট কালো টিপ পড়েছে। আচ্ছা ঋষভ, কোনো খবর পেয়েছিস নয়নার? নয়নার সাথে তো কথা হয়নি, তবে সুজয় বাবুর সাথে কথা হয়েছে। হ্যাঁ রে, কত দূর এগিয়েছে সম্পর্কটা ওদের? ওই আমরা যত দূর এগিয়েছিলাম সে আবার কি? এত তাড়াহুড়োর তো দরকার নেই শ্রী। নয়না তো সময়ই চেয়েছিল। তা ঠিক বলেছিস। দুজন দুজনকে বেশ পছন্দ করে, বন্ধুত্ব গড়ে উঠেছে ওদের মধ্যে। একে অপরকে বারে বারে ফোন করে। সুজয়বাবু তোকে এইসব বলেছে? সবই বলে আমাকে। আমি ভীষণ খুশি নয়নার জন্য। ওরা দুজনে খুব ভালো থাকুক। নয়না এগিয়ে যাচ্ছে সুজয়ের দিকে। রাস্তার ওই পাশে সুজয়। আজ নয়না শাড়ি পরেছে। কেন পড়েছে সে নিজেও জানে না। সুজয় মুগ্ধ হয়ে দেখছে। পৃথিবীর সব থেকে সুন্দর মুহূর্তের মধ্যে এটা একটা, কাউকে মুগ্ধ হয়ে দেখা। আমি কি খুব বেশি দেরি করে ফেললাম সুজয়? না, আর এমনিতেও আমি অপেক্ষা করতে জানি। কথাটার মানে ভালো করেই জানে নয়না, তাই আর মুখে কিছু বলল না। মনে মনে ভাবলো, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না তোমায়। আমি নিজেই এবার মনের কথা তোমায় বলবো। আচ্ছা নয়না, একটা কথা জিজ্ঞাসা করব? বলো। প্রথম দিন যেদিন আমি এই গ্রামে এসেছিলাম তোমার সাথে দেখা করতে, তুমি সেদিন একটা কথা বলেছিলে, তুমি হারাতে ভয় পাও। সেই ভয় আজ আর আছে? এখন ভয়টা আরো বেশি হয়। কেন? এত এত সুখ আমার পোড়া কপালের শৈলে হয়। এসব কি কথা? নয়না হেসে বলল, হ্যাঁ সত্যিই তো। আমার কপালে এত সুখ নেই। তুমি ভবিষ্যৎ দেখতে পাও নাকি? না, তা পাই না। তাহলে এইসব ফালতু কথা ভাবার দরকার নেই। নিজের কাজে মন দাও। যা করতে চাইছো সেটা মন দিয়ে করো, ব্যাস। বাকি এত ভাবার দরকার নেই। আর এত সিরিয়াস হওয়ার কি আছে? আমি তো এমনিই বললাম। বাদ দাও এইসব। ও, বলা হয়নি। কি? তোমাকে অনেক সুন্দর লাগছে আজ। শাড়ি পরার বিশেষ কোনো কারণ ছিল আজ? না, কোয়েল জোর করলো। কোয়েলকে থ্যাংক ইউ বলে দিও আমার হয়ে। কেন? সে তোমার বোকা মাথাতে ঢুকবে না। কোয়েল বুদ্ধিমতী, ও বুঝে যাবে। কি বললে আমাকে? এইভাবে খুনসুটিতে বিকেলটা পার হলো। নয়না, এবার তোমাকে বাড়ি ফিরতে হবে। আর একটু থাকি। সুজয় একটু অবাক হয়ে তাকালো নয়নার দিকে। মনে মনে ভাবলো, আমি তো তোমাকে সারা জীবন নিজের কাছে রেখে দিতে চাই। সুজয়, বলো। আমাকে ক্ষমা করে দিও। কেন? এইসব কথা কেন? আমি তোমার সাথে অন্যায় করেছিলাম, সেই সব আমি কিছুই মনে রাখিনি। তাছাড়া সত্যিটা জানার পরে তোমার প্রতি কোনো অভিমান আমার নেই। আরও কিছুক্ষণ থাকি। থাকো, তবে আমি বাড়ি পৌঁছে দেব। তোমাকে একা একা যেতে হবে না। না না, তোমাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আরে কি হবে আমি পৌঁছে দিলে? না, তুমি সাবধানে বাড়ি পৌঁছে যাবে, আমি চলে যাব। সুজয় আর কিছু বলল না। নয়না কিছুটা এগিয়ে গিয়ে আবার পিছন ফিরে তাকালো। তারপর বলল, আমার কেন মনে হচ্ছে আমাদের এটাই শেষ দেখা। সুজয় বলল, তোমার মনে হওয়া সঠিক আমি হতে দেব না। তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আমি ঠিক তোমার কাছে পৌঁছে যাব। নয়না হাসলো, তারপর চলে গেল। নয়নার সাথে দেখা করার পর সুজয় গাড়ি নিয়ে কলকাতা ফিরছে।
মাঝ রাস্তায় একবার নয়নাকে ফোন করলো। কেন জানি মনটা আনচান করছে তার, কেমন যেন চঞ্চল হয়ে আছে। নয়নার ফোন বন্ধ। ফোন তো বন্ধ, রাখে না নয়না। ভাবতে ভাবতে কোয়েল ফোন করলো। হ্যালো সুজয়দা, দিদিভাই তোমার সাথে আছে? না তো কোয়েল, 1 ঘন্টা আগে আমাদের দেখা হয়েছিল, আমি এখন মাঝ রাস্তায়। কিন্তু দিদিভাই তো বাড়ি ফেরেনি, ও তো এত রাত করে না। সুজয় গাড়ি ঘুরিয়ে আবার গ্রামের দিকে রওনা দিল। মনে মনে তখন একটাই কথা ভেবে যাচ্ছে, কিছু হবে না নয়নার, আমি ওকে আর হারাতে দেব না। সুজয়, তুমি মেয়েটাকে যেভাবেই হোক খুঁজে দাও। এত রাত তো মেয়েটা করে না, এমনিতেই ওর শত্রু কোথায় যে ঘাপটি মেরে বসে আছে জানি না, ফোনও বন্ধ। তুমি যেভাবেই হোক আমাদের মেয়েটাকে খুঁজে দাও। কান্নায় ভেঙে পড়লেন জেঠু। সুজয় তাকে কোনো রকমে শান্ত করে বললেন, চিন্তা করবেন না, ওর কিচ্ছু হবে না। বাড়ির সকলের কপালে চিন্তার ভাঁজ। জেঠিমা, 2 কাকিমার কোয়েল সমানে কেঁদে চলেছে। সুজয় ওখানকার পুলিশের সাথে কথা বলে নিল। তারপর নয়নার ফোনে লোকেশন ট্র্যাক করে জানতে পারলো এই গ্রামে ঢোকার পরেই ফোন বন্ধ হয়েছে। ওখানকার পুলিশ গ্রাম থেকে বেরিয়ে শহরের যাওয়ার রাস্তার প্রতিটি চেকপোস্টে খবর দিলেন। সুজয় কিছুক্ষণ চুপ করে থাকলো, মাথা ঠান্ডা করে একটু ভেবে বলল, এই গ্রাম থেকে নয়নাকে বাইরে নিয়ে যাওয়া হয়নি, আগে এই গ্রামেই তন্ন তন্ন করে খুঁজতে হবে। সুজয় এবার কোয়েলকে জিজ্ঞাসা করলো, তোমার দিদিকে কেউ ফোন করে বিরক্ত করতো বা হুমকি দিত? কোয়েল বলল, সেই সব কথা তো দিদি বলতো না, তবে সন্দীপ আমাকে বলেছিল দিদিভাই যেভাবে কাজ করছে গ্রামের জন্য তাতে অনেক শত্রু বাড়তে পারে। সুজয় এবার পুলিশদের জিজ্ঞাসা করলো, নয়না স্কুল না গড়লে কাদের লাভ হবে? তাদেরকে আগে চিহ্নিত করে তারপর আমাদের এগোতে হবে। মোটামুটি একটা সন্দেহের লিস্ট তৈরি করে পুলিশ খুঁজতে শুরু করলো। নয়নার জ্ঞান ফিরল, তার মুখ আর হাত দুটো বাঁধা। চোখ খুলতে তাকিয়ে কয়েকজন অপরিচিতদের দেখতে পেল, সবার মুখে ক্রূর হাসি। নয়ন খেয়াল করলো সে একটা ঘরের মধ্যে আছে, চারদিক অন্ধকার, তবে ঘরের উপর কোনো ছাদ নেই। আকাশের তারা দেখা যাচ্ছে শুধু অপরিচিতদের মোবাইলের আলোতে। বুঝতে পারলো ওর সামনে এখন 5 থেকে 6 জন পুরুষ দাঁড়িয়ে আছে। তারপর একজন নয়নার মুখটা খুলে দিল। কি বলেছিলেন নয়না ম্যাডাম? সাহস থাকলে আপনার সামনে এসে দাঁড়ায় যেন। নিন, দাঁড়িয়ে আছি, কি করবেন? কে আপনি? আমাকে ধরে রেখেছেন কেন? আমাকে বাড়িতে যেতে দিন। অনেক বুঝিয়েছিলাম আপনাকে, শুনলেন না, নিজের জেদে স্কুল গড়া শুরু করে দিলেন। এই যে কতটা গড়ে উঠেছে স্কুল। নয়না এবার বুঝতে পারলো সে কোথায় আছে। এটা তো স্কুল, আর কদিন পরই ছাদ ঢালাই হওয়ার কথা। এখানে ওকে কে খুঁজতে আসবে? কি ভাবছেন ম্যাডাম, এখানে আপনাকে কেউ খুঁজতে আসবে না? সারা গ্রাম সবাই তন্ন তন্ন করে খুঁজেও আপনাকে পাবে না। এই মুহূর্তে এখানে যদি আপনাকে পুঁতে দেওয়া হয় কেউ কিছু টের পাবে না। নয়নার এবার বেশ ভয় লাগলো, সুজয়কে কি আরও দেখতে পাবে না? জেঠু জেঠিমা কাকু কাকিমারা কোয়েল কাউকে আর দেখতে পাবে না। তবে নয়না নিশ্চিত ওর কিছু হয়েও গেলেও ওর স্বপ্ন ঠিক পূরণ হবে। সুজয় আর বাড়ির সকলে মিলে তা পূরণ করবে। দাদা, বেশিক্ষণ তো আমরা এই ম্যাডামকে এখানে রাখতে পারবো না। এনার একজন আশিক আছে, তিনি পুলিশ, ঠিক খুঁজে বের করে নেবেন। ভয় নেই তোদের, ওকে কেউ খুঁজে পাবে না। ওখানে কোদাল আছে, ভিজে মাটি খুঁড়তে বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি কাজ শুরু কর। দাদা, সত্যি সত্যি মাটি চাপা দিয়ে দেবে? তা নয় তো কি, ম্যাডামকে পুজো করার জন্য এনেছি নাকি? তাড়াতাড়ি কর। আমার সাথে চ্যালেঞ্জ করা, স্কুল তো হবেই, সেটা আটকানো যাবে না। কিন্তু যার উদ্যোগে হচ্ছিল সেই এই পৃথিবীতে থাকবে না, কেউ তার খোঁজ কোনো দিন পাবে না। বাবার জায়গা সেই জায়গাতেই মিলিয়ে যাক। ছেলেমেয়েরা যখন ছোটাছুটি করবে তখন ম্যাডাম মাটির ভিতর থেকে শান্তি পাবেন। কথাটা বলেই ক্রূর হাসি হেসে উঠল সবাই। ওইদিকে মাটি খননের কাজ শুরু করে দিল। পাশ থেকে আবার একজন বললেন, এই বেশ গভীরভাবে খনন করবি, কেউ যেন ম্যাডামের হাড়গোড়ও খুঁজে না পায়। নয়না জানে কেউ এখানে তার খোঁজ পাবে না। মনে মনে ভাবল, এই স্কুল গড়ে ওঠার দেখতে পাবে না। বাচ্চাদের নিয়ে, গ্রামের মেয়েদের নিয়ে কত স্বপ্ন দেখেছিল সে। এতদিন পর নিজের পরিবারের সাথে দেখা হলো, কত ভালোবাসা পেয়েছে তাদের থেকে। আর সুজয়বাবু, তার কাছে তো ক্ষমা চাওয়া হলো, কিন্তু মনের কথা আর বলা হলো না। গ্রামের চারিদিক খোঁজার পরেও যখন নয়নাকে পাওয়া গেল না, তখন সবাই খুব চিন্তিত হয়ে পড়েছে। গ্রামের প্রায় সব মানুষ বাইরে বেরিয়ে এসেছে। সুজয় বলল, আমাদের আরও ভাবতে হবে, যেখান থেকে সব শুরু হয়েছে, অর্থাৎ স্কুল। কথাটা শেষ করতে না করতেই একজন বয়স্ক ভদ্রলোক দৌড়তে দৌড়তে এলেন। তিনি হাঁপিয়ে গেছেন, চোখে মুখে ভয়ের ছাপ। তিনি একটু সামলে নিয়ে বললেন, যেদিন থেকে স্কুল করার কাজ শুরু হয়েছে, আমরা গ্রামের কেউ না কেউ ওখানে রাতে একবার করে দেখে আসি মদ বা জুয়ার আসর বসেছে কিনা। আজ ওখানে একটা মেয়েকে নিয়ে আসা হয়েছে, সাথে অনেকজন আছে, খারাপ কিছু ঘটতে চলেছে।
সুজয় বুঝতে পারলো, তাড়াতাড়ি পুলিশ ফোর্স নিয়ে চলল। ঠিক সেই সময় গ্রামের একজন বললেন, দাঁড়ান সুজয়বাবু, আমরাও যাব, চারিদিক ঘিরে থাকবো যাতে কেউ না পালিয়ে যেতে পারে। আপনারা গাড়ি নিয়ে সোজা স্কুলে চলে যাবেন। মাটি গভীরভাবে খনন করা হয়ে গেছে। ম্যাডাম, শেষ ইচ্ছে কিছু আছে, বলে ফেলুন তাহলে। নয়নার ঠোঁটে বিদ্রুপের হাসি, তারপর বলল, সমস্ত প্রমাণ ভালোভাবে লোপাট করে দেবেন, নয়তো সুজয় যদি জানতে পারে কোনোদিন কাউকে ছাড়বে না। পাশ থেকে একজন বলল, ওই যে দাদা, বললাম না ম্যাডামের আশিক, ওনার নামই সুজয়। হঠাৎ গাড়ির আওয়াজ পেতেই সবাই চমকে উঠল। তাড়াতাড়ি রুমালটা নিয়ে নয়নার মুখ চেপে ধরতেই নয়না জ্ঞান হারালো। তারপর নয়নাকে গভীর গর্তে ফেলে দিয়ে যেদিকে পারলো ছুটে গেল। কিন্তু চারিদিকে আলো জ্বলে উঠল। গ্রামের সকল মানুষ, বাচ্চা থেকে নারী পুরুষ, সকলে মশাল জেলে এত বড় মাঠের চারিদিকে দাঁড়িয়ে আছে। এই আলো যেন শিক্ষার আলো, নতুন এক ভোরের আলো, যা এতদিন অন্ধকারে ডুবেছিল। গ্রামের মানুষদের হাত থেকে রেহাই পেল না তারা, হাতে নাতে ধরা পড়ল। এইদিকে আলো জ্বালিয়ে চারিদিক নয়নাকে খুঁজতে শুরু করলো সবাই। এতক্ষণ অবধি সুজয় মাথা ঠান্ডা রাখলো, এরপর তার মন চঞ্চল হয়ে উঠেছে। সে গর্তের কাছে এসে টর্চের আলো ফেলতে দেখলো নয়না সেখানে পড়ে আছে। নয়নাকে সেখান থেকে উদ্ধার করে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হলো। 2-3 দিন পর মাথায় আর হাতে পায়ে অল্প চোট পেয়েছিল নয়না, তবে এখন আগের থেকে সুস্থ। দোষীরা সব এক রাজনৈতিক দলের সাথে জড়িত, তারা সকলেই ধরা পড়েছে। গ্রামের মানুষ সেদিনই পিটিয়ে মেরে ফেলতো, তবে পুলিশ তাদের ধরে থানাতে নিয়ে গেছে। সুজয় নয়নার সামনে বসে আছে। কেমন আছো এখন? ভালো আছি। আমাকে এখান থেকে নিয়ে চলো, ভালো লাগছে না। আমি বাড়ি যাব, সবাই অপেক্ষা করছে। যাবে? একটা কথা জিজ্ঞাসা করি? আমি জানি তুমি কি জিজ্ঞাসা করবে। কি বলো তো? এর আগে আমি কোনো হুমকি পেয়েছিলাম কিনা? তার মানে আমাদের অনুমান সঠিক। তুমি এর আগে হুমকি পেয়েছিলে? হ্যাঁ। একবারও বলবার প্রয়োজন মনে করোনি তুমি? তোমাকে বারবার বলেছিলাম আমি, এই থানার ইন্সপেক্টরও বলেছিলেন সব কিছু জানাতে। তাও তুমি এত বড় একটা বিষয় চেপে গেলে আমাদের থেকে। এবার সব নিজেই করো। আমি আর আসবো না, চলে যাচ্ছি এখান থেকে। অতীতেও যে ভুল করেছিলে, আজও সে ভুল করলে। আমি যখন দূরের মানুষ, দূরেই থাকবো। সুজয় রাগ করে বেরিয়ে যাওয়ার মুহূর্তে, সুজয় একটু দাঁড়াও, আর কিছু শোনার নেই আমার। সেদিন ওই রাতে আমাকে যখন মেরে ফেলার কথা তারা বলছিল, আমি তখন বলেছিলাম কোনো প্রমাণ না রাখতে, কারণ আমি জানতাম তুমি জানতে পারলে একটাকেও ছাড়তে না। আরও অনেক কিছু বলার আছে। আমার যদি সেদিন কিছু হয়ে যেত, তাহলে একটা আফসোস সারা জীবন থেকে যেত। কি? একজনকে প্রত্যাখ্যান করে তার কাছে আবার ফিরতে না পারার। কেন ফিরবে আমার কাছে? আমাকে তো কোনো কথা তুমি বলো না। কোয়েল বলেছিল তোমার মতো মানুষকে ফিরিয়ে দিতে নেই, আর আমি তো সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি। ঠিক তখনই কোয়েল আর সন্দীপ ঢুকলো। কোয়েল বলল, অনেক হয়েছে রাগ অভিমান, এবার সব ভুলে যাও দুজনে। সন্দীপ বলল, সুজয়বাবু, আমি কোয়েলের মুখে সব শুনেছি। এবার আপনি দিভাইয়ের হাতটা শক্ত করে ধরে রাখুন, একদম ছাড়বেন না। ঋষভ আর সোমাশ্রী উপস্থিত হলো। নয়না ওদের দেখে অবাক হলো। সোমাশ্রী বলল, অবাক হওয়ার কিছু নেই, আমরা বরপক্ষ। কনে তো আমাদের বন্ধু মনেই করে না, তাই আমরা কনে পক্ষ নই। নয়নাকে সুজয় প্রথম থেকে সবটা জানালো। নয়না সব শুনে ঋষভের দিকে তাকিয়ে বলল, তুমি আর সোমাশ্রী আজীবন আমার বন্ধু থাকবে। আমি জানি আমি ভুল করেছি। ঋষভ বলল, ওই সব কথা থাক, এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, অনেক কাজ বাকি। 2 বছর পর আজ নয়না সুজয়ের বিয়ে গ্রামেরই বাড়িতে। 1 সপ্তাহ আগে স্কুলের সব কাজ শেষ হয়েছে, খুব তাড়াতাড়ি স্কুল খুলে যাবে। নয়নার স্বপ্ন পূরণ হয়েছে। আবার নয়না সুজয়ের বিয়ের মণ্ডপে, আবার সেই শুভ দৃষ্টির সময়। নয়না বলল, একটা কথা বলবো? সুজয় বলল, বিয়ে ভাঙার কথা বললে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতায় বিয়ে করব। নয়না হেসে বলল, আজীবন এইভাবে থেকে যাবে আমার সাথে। সুজয় চোখে চোখ রেখে বলল, তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। ঋষভ আর সোমাশ্রী ভীষণ খুশি। কোয়েলার সন্দীপ একে অপরের দিকে তাকিয়ে আছে। আর কয়েক মাস পর তাদের বিয়ে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।